প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট। এই অনুষ্ঠানটি সাম্প্রতিক বিষয়ে আমরা অতিথিদের মতামত নিয়ে দর্শক আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোকিত করে থাকি। আজ চ্যানেল আই স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন সশরীরে। আমার ঠিক ডানে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং এনবিআর সংস্কারে সরকারের যে পরামর্শক কমিটি, সেই কমিটির একজন সদস্য ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আমার ঠিক বায়ে আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, উনিও এনবিআর এর সাবেক মেম্বার এবং এই যে পরামর্শক কমিটি, সংস্কার কমিটি, এই কমিটির সদস্য। আপনাদের দুজনকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এনবিআর এর সম্মানিত দুজন সাবেক একজন এনবিআর এর চেয়ারম্যান এবং একজন সদস্য, তাদেরকে আমরা ডেকেছি আজকে। আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে যে অধ্যাদেশটি মাধ্যমে জাতীয় রাজস্ব বিলুপ্ত হলো এবং এই আসলে এটা নিয়ে এক ধরনের অচল অবস্থা আপনারা দেখছেন পত্রপত্রিকার মারফতে, টেলিভিশনের মারফতে, যে কর্মকর্তারা কলম বিরতি পালন করছে আজকে তৃতীয় দিনের মতো। তো এই সামনে আসলে কি হবে, রাজস্ব বোর্ড বিলুপ্তি করাটাই একমাত্র অপশন ছিল কি না, বা এই যে রাজস্ব বোর্ড সংস্কারে যে পরামর্শক কমিটি, জাতীয় কমিটি, সেই কমিটি আসলে কি পরামর্শ দিয়েছিল। আমরা যদিও এই কমিটির প্রতিবেদনটি পাইনি, অন্যান্য সংস্কার কমিশন বা হোয়াইট পেপার যেসব প্রতিবেদন আমরা পাবলিকলি পেয়েছি, এই ডকুমেন্ট আমরা পাইনি। আমরা সব কিছু নিয়ে কথা বলবো। শুরু করছি ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে। আপনি এই যে পরামর্শ কমিটির একজন অন্যতম সদস্য, আপনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে এই রাজস্ব বোর্ড বিলুপ্তি হলো, এটি নিয়ে যে কথাবার্তা চলছে, মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা আছে যে এটা কি হবে। ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান প্রশ্নের জন্য। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। তো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে যে দুভাগ করা হলো, দুটো করা হয়েছে, এটা আমরা যারা আমরা ফরিদ সাহেব, আমরা বা আরও 3-5 মিলে আমরা যে সংস্কার কমিটিতে আছি, আমরা অন্তর্বর্তীকালীন যে রিপোর্ট দিয়েছি সেখানে কিন্তু আমরা এটা বলেছি, হ্যাঁ, এইটাকে এই করার জন্য। কারণ আমরা ওভার দিয়ে আমরা দেখেছি যে আমাদের জাতীয় রাজস্ব এবং বাস্তবায়ন আলাদা করার কথা বলেছি, আমরা বলেছি, তবে ফরম্যাট এটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমরা যেভাবে দিয়েছি সেভাবে আসেনি। তবে আমরা বলেছি, কারণ আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, একদম কর সেবা বেটার দেওয়া, যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের যাতে স্বাচ্ছন্দ্যে হ্যারাসমেন্ট ছাড়া করতে পারে, ট্রেড ফেসিলিটিস, বিভিন্ন বিষয়গুলো আমরা মাথায় রেখে করেছি। আমাদের টার্মস অফ রেফারেন্সও সেভাবে ছিল যে আমরা এইগুলো কীভাবে করা যায়। তখন আমরা দেখলাম যে দুই ভাগে, এবং আমরা যে যাই রিকমেন্ডেশন দিয়েছি আমরা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে ব্যাপকভাবে কনসালটেশন, সেটা এনবিআরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার বা অন্যান্য কমিশনার কর্মকর্তাদের সাথে করেছি, ব্যবসায়ীদের সাথে, এক্সপার্টদের সাথে, বিভিন্ন জনের সাথে আমরা দীর্ঘ সময় ধরে অনেকগুলো মিটিং করে, আর আমাদের তো সবাই 5 জনের কিন্তু আমরা ইনসাইডার অভিজ্ঞতা আছে, যার ফলে আমরা ভিত্তিতে আমরা এটা দিয়েছি যে না, এটাকে দুটো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে, জি হ্যাঁ, আমি এর উপর কিছু গবেষণা করেছি। আমরা দেখেছি যে এগুলো দুটো, যারা নীতি প্রণয়ন করে তারা কর রাজস্ব আদায় করে না, এটা আলাদা প্রতিষ্ঠান, ভারত থেকে শুরু করে ওটা দুইটা আলাদা প্রতিষ্ঠান করে, সেভাবে আমরা বেস্ট প্র্যাকটিসের দিকে গেছি। এবং সে কারণেই আমরা মনে করছি যে এই দুটো আলাদা দরকার এবং দুটোই ডিভিশন হবে, যেটা সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে রিপোর্ট সেটার ভিত্তিতে তারা দুটো বিভাগ করেছে, একটা আইআরডিকে তারা রাজস্ব ব্যবস্থা নীতি বিভাগ আর এটা ব্যবস্থাপনা বিভাগ এনবিআরকে, এটা আমাদের আছে। এখন তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যে এইটার লিডারশিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যেমন বাইরে থেকে প্রশাসন ক্যাডারের মানুষ, আমি নিজেই দেখেছি যে বাইরে থেকে এসে একটা ওনারশিপ ডেভেলপ করা রিয়েলি ডিফিকাল্ট। আমি তো সবচেয়ে বেশি সময় থেকেছি 3 বছর 8 মাস, দীর্ঘ সময় থেকে দেখেছি যে বাইরে থেকে এসে এই যে
তিনটা মেজর যে ট্যাক্স আছে, আয়কর, মূসক, কাস্টমসের আইনগুলো, বিধিবিধান, এত ধরনের বিষয়গুলো আছে এসবে, এগুলাকে বুঝে এগুলাকে করে করা খুবই ডিফিকাল্ট। সেই কারণেই আমরা ভেবেছি যে না, এইখানে কোনো বাইরে থেকে না, যারা ভিতরে আছে, এবং ফরিদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে দিয়েছেন সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে। এবং এই যে দুই ক্যাডারে কর্মকর্তা আছে, এটা আমাদের রিপোর্টে আছে, দুই এই কর্মকর্তাদের মধ্যে থেকে যারা বেস্ট আর কি, বেসড অন সার্টেন ক্রাইটেরিয়া, তারাই নেতৃত্ব এইটা তারাই এটাই করবে। আমি আপনার কাছে আসছি, আমি জনাব ফরিউদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, যেরকম বলছিলেন ডক্টর নাসিরউদ্দিন আহমদ যে আপনারা যে পরামর্শ দিয়েছেন সেটা সরকার গ্রহণ করেছে, কিন্তু আবার কিছু চেঞ্জও হয়ে গেল, পাল্টে গেল ফরম্যাট। আপনারা আসলে কি বলেছিলেন, চেঞ্জটা কি হলো? সাত্য, মোটামুটি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং অনুষ্ঠানটা মনে হয় খুবই প্রাসঙ্গিক এখন, যেহেতু এই বিষয়টাতে এনবিআর একটু ছেলেপেলেরা আপত্তি করছে। তো আমরা এখানে প্রস্তাব করেছিলাম যে এখানে মোটামুটিভাবে যেগুলি অধ্যাদেশ আছে সেগুলি মোরাললেস সবই ঠিক আছে, শুধু স্যার যেটি বললো যে লিডার, দুইটা ডিভিশনের লিডার যিনি সচিব হবেন, সেটার ব্যাপারে আমরা নীতি বিভাগে প্রস্তাব করেছিলাম যে রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শুধু নলেজ থাকলে হবে না, লিডারশিপ কোয়ালিটিও থাকতে হবে একটা লোকের। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে তিনি এখানে সচিব হবেন। কারণ একজন জার্নালিস্টের পক্ষে তিনটা সাবজেক্টে বলে, তিনটা ট্যাক্স হাইলি, তিনটেই টেকনিক্যাল, এবং তিনটার ডোমেন নলেজ যদি খুব ইনডেপথে না থাকে তাহলে আপনি নীতি তো বানাতে পারবেন না। আর নীতির মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো ডিস্টরশন বা বিকৃতি থাকে, তাহলে সেখান থেকে যদি আইন নীতিকে মুক্ত করতে হয় তাহলে সেই নলেজটা লাগবে, সেই লিডার। সেকেন্ড থিং হচ্ছে কমিটমেন্ট, সেটা যারা বললো যে ওনারশিপটা লাগবে। আপনি আসলেন 2 বছর 1 বছর থাকলেন, কিন্তু কমিটমেন্ট থাকলো না, তাহলে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন না। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু এনবিআর এর সামগ্রিক রিফর্মটা এখন মুখ্য বিষয়, শুধুমাত্র পলিসি এবং এনফোর্সমেন্ট সেপারেট করা হলো, কিন্তু এটাই তো সার্বিক রিফর্ম না। ডিজিটালাইজেশন, পলিসি সিস্টেমটাকে সিম্পলিফাই করা, তারপরে প্রসিডিউর ঠিক করা, তারপরে ইন্টিগ্রেশন, হোলিস্টিক অ্যাপ্রোচে অনেক কিছু এখনও বাকি আছে, অসংখ্য বিষয়। টোটাল রিফর্মের ম্যাক্সিমাম 10% এটা হচ্ছে, আর 90% কিন্তু বাকি আছে। ওই 90% যদি না করে তাহলে এটার রেজাল্ট কিন্তু পাবে না নেশন। কাজে ওই 90% করার জন্য এখন এই মুহূর্তে আমরা মনে করি দুইটা ডিভিশনে বা বিভাগে ওই টেকনিক্যাল নলেজ সম্পন্ন যাদের থাকবে তাদেরকে প্রদান করতে হবে সেখান থেকে। এবং সেখানে আমরা বলেছিলাম যে ব্যবস্থাপনা বিভাগে যে যদি এক্সিস্টিং মেম্বারদের মধ্যে সেটাও সুনির্দিষ্ট নিতে বলতে, যিনি সবচেয়ে যোগ্যতা হিসাবে প্রমাণিত হবেন তিনি হবেন। তার মানে যদি ইয়াংগেস্ট মেম্বারের সবচেয়ে সিনিয়রদের চেয়ে কম্পিটেন্ট হয়, আমরা বলেছিলাম তাকেই চেয়ারম্যান করতে হবে, সচিব করতে হবে। কারণ অর্গানাইজেশন চালাতে হবে, অর্গানাইজেশন রাষ্ট্রের সাংবিধানিক, কাজে এটার বেনিফিট তো রাষ্ট্র পেতে হবে। এখানে কোনো ব্যক্তিকে সচিব করাটা মুখ্য না। তার মানে দুইটা উইংই আপনার যোগ্যতা, লিডারশিপ, ওনারশিপ, এই বিষয়গুলো, কমিটমেন্ট, এক্স্যাক্টলি ওইরকম লিডার আমরা চাচ্ছি। তার মানে এনবিআর এ যারা দীর্ঘ বছর কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে থেকে দুইজন সচিব, তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে করতে হবে। রাইট। আপনি নিজেও তো এটা একটা বঞ্চনার শিকার, আমরা জানি, দীর্ঘদিন এনবিআর কাজ করেছি আপনাদের সাথে। সেই জায়গা থেকে আজকে যে এনবিআর এর কর্মকর্তারা যে আন্দোলনটি করছেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু বলে মনে হয় আপনার? না, ওরা যদি এই বিষয়ে আন্দোলন করে থাকে তাহলে অবশ্যই যৌক্তিক, কারণ এটি তো ওরা আন্দোলন করতে পারে, এটা দেশের জনগণ সরকারেরই বোঝা উচিত যে আমি কেন সেপারেট করছি। আইএমএফ এর রিকমেন্ডেশনে যদি সেপারেট করে থাকি তাহলে তো ওনারশিপ গভর্নমেন্টেরও নাই বলতে হবে। জি, যদি আইএমএফ এখানে শর্ত দিয়ে থাকে তোমাদের পলিসি, বা ওয়ার্ল্ড ব্যাংক যদি তার কোনো রিইনকন্ডিশনালিটি হিসেবে সব নির্দেশ থাকে যে তোমাদের পলিসি এবং এনফোর্সমেন্ট সেপারেট করতে হবে, এবং সেটার জন্য টাকা পেতে গেলে এটা করছে বলে যদি হয়, তাহলে আমি সরি, এখানে কিছু বলার নাই। আর যদি সত্যিকারের ট্যাক্স থেকে এটা ইফেক্টিভ করতে হয়, এ দিয়ে দেশে বেনিফিট আনতে হয়, ট্যাক্স সিস্টেমকে আধুনিক করতে হয়, ট্যাক্স সিস্টেমে যে ডিস্টরশনের সেটা থেকে মুক্ত করতে হয়, একটা উত্তম ট্যাক্স যেটা বিনিয়োগে হেল্প করবে, যেটা রাজস্ব উৎপাদিকা বাড়াবে, অ্যাজ ওয়েল এস
একটা কমপ্লায়েন্স সংস্কৃতির উন্নতি করবে দেশে, সেটি যদি করতে হয় তাহলে তো একটা পলিটিক্যাল ওনারশিপ লাগবে, তাই না? সেই ওনারশিপ থেকে যদি করে থাকে তাহলে ডেফিনেটলি এটা ভাবতে হবে যে এখানে যোগ্য লিডার যেন থাকে। কারণ আমরা গত 40 বছরে দেখছি অনেক ক্ষেত্রে, স্যার যেমন উনি কিন্তু একজন কম্পিটেন্ট পার্সন ছিল, কারণ ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এই লাইনে ছিল। জি, এরকম ব্যাকগ্রাউন্ডের লোকের আমার কোনো আপত্তি নাই, যিনি হোলিস্টিক্যালি চিন্তা করতে পারবে, গ্লোবালি চিন্তা করতে পারবে। আমি বলি না যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। তো আপনি যদি গ্লোবাল নলেজ না থাকে আপনি কি করে ভিতর যাবেন? আর তাছাড়া ট্যাক্স বিষয়টা এত টেকনিক্যাল, একটা ভ্যাটেই যদি আপনি বুঝতেছেন মাঠ পর্যায়ে কী অপারেশন হচ্ছে, ইম্প্যাক্টটা কী হচ্ছে, এটা তো আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি কেমনে কী করবেন? বা আমাদের ট্যাক্স সিস্টেমে যে ডিস্টর্শন আছে, এই ট্যাক্স সিস্টেম ডিস্টর্শন থেকে যদি আপনাকে বের করে আনতে হয় তাহলে ডেফিনেটলি ডিস্টর্শনগুলি কী, এটা আমাদের রেভিনিউকে কীভাবে এফেক্ট করছে, আমাদের ইনভেস্টমেন্টকে কীভাবে এফেক্ট করছে, এফডিআইকে কীভাবে ইনভেস্টমেন্ট করছে, অন্যান্য দেশে কী প্র্যাকটিস আছে এই ব্যাপারে, আমরা এখান থেকে কী করে বেরিয়ে আসতে হবে, এটা বেরিয়ে আসতে হলে কী কী রিফর্ম করতে হবে, এই নলেজটা তো আপনার একদিনে 2 দিনে 3 দিনে হবে না। স্যার যেটা বলো না, আমি 3 বছর 8 মাস ছিলাম, 3 বছর 8 মাসে তো এটা শেখা যাবে না। 35 বছর 40 বছর চাকরি করার পরেও তো আমরা দাবি করে বলতে পারি না যে আমরা বিশ্বমানের এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কাজে সরকারকে এটা বুঝতে হবে, এখানে যোগ্য লিখতে দিতে হবে। এটি কেন এনবিআর লোকদের আন্দোলন করতে হবে, এটা সরকারকেই বুঝতে হবে, দেশের জনগণকে বুঝতে হবে যে আমরা এই প্রতিষ্ঠানটা, জাতীয় প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে হবে। জি, আমি আপনার কাছে আবার আসছি। ডক্টর নাসিরউদ্দিন, চেঞ্জটা যে হলো, আপনারা যেটা দিলেন আর কি আসলো আলটিমেটলি অধ্যাদেশে, এরপরে কি আপনাদের সঙ্গে সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ বা আপনারা কথা বলেছেন কি না? না, আমাদের সাথে আমরা তো রিপোর্ট দিলাম, দেওয়ার পরে আমাদের এ নিয়ে আরই হয়নি, এখন তো সরকারের কাছে বিষয়টা গেল। এখন ওরা তো এভাবে করলেন, তাদের পদ্ধতি আছে আপনারা জানেন যে, এবং এটা তো আলটিমেটলি ইস্যুও গেছে, ওই যে অ্যাডভাইজারি কাউন্সিলেও গেছে, এবং সেখান থেকে তো পরে বেটে হয়ে মানে গৃহীত হয়ে তো পরে তো ল মিনিস্ট্রিতে গেছে, পদ্ধতির তারা অ্যাডজাস্ট করেছে। আমাদের সাথে আর এই হয়নি। তো আমরা যেটা জোর দেব যে আমরা যেভাবে অন্তর্বর্তীকালীন যে রিপোর্টটা দিয়েছি ওইটা অত্যন্ত প্রাগমেটিক, কারণ আমরা কিন্তু সবাই প্র্যাকটিশনার। এখন এইটা একটা ভুল ধারণার উপরে ভিত্তি করে, আমি জানি না এটাই হয়েছে যে আমি অর্থনীতির ছাত্র বা আমি পিএইচডি, আমারই তো পিএইচডি আছে, থাকলেই আমি অ্যানালিসিস করতে পারবো, কিন্তু ট্যাক্সেশন তো সেটা না। এখানে হোয়াট উই নিড ইজ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। এই যে একজন কর্মকর্তা, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে জয়েন করে, তার ডেপুটি বিভিন্ন পদে, এই যে কাজ করে করে দীর্ঘ সময়, তো এটার তো কোনো বিকল্প নাই। এখন বিশ্ববিদ্যালয়ের বেস্ট ব্রেন আনলেও এটা এখানে হবে না, এটা হবে না, কারণ এই যে ডিস্টর্শন থেকে শুরু করে কত বিষয় আছে, ইম্প্যাক্টিভ হতে পারে। যে নতুন আয়কর আইন 2023, হ্যাঁ, এইটা হলো, এটার মধ্যে কত সমস্যা আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। তো এখন নাম্বার 1 হচ্ছে যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংটা, এই জন্য এনবিআর যারা কাজ করে তাদের তো একটা ক্যারিয়ার প্রসপেক্টও আছে, তাই না? আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমি তো হাইয়েস্ট ল্যাডারে কেন যেতে পারবো না? আমার ড্রিম থাকবে, এবং যদি তার সেই যোগ্যতা থাকে, হ্যাঁ, ফরিদ যেটা বলে যোগ্যতার ভিত্তিতে সরকার এটা করবে, এটা তো আর তারই না, সরকার এটা করবে। এটা আরেকটা ওনারশিপটা তো একদিনে হয় না। রাইট। ডক্টর নাসিরউদ্দিন, আপনি নিজে অ্যাডমিন ক্যাডারে আপনি বলছিলেন, আপনি টপ যে ব্রাঞ্চ সেখানে ছিলেন, সবখানেই অ্যাডমিন ক্যাডারের লোকজন না হলে চলবে না, এই যে একটা কমপ্লেক্স, এইটা থেকে তাহলে আপনাদের যে একটা, আপনাদের দিয়ে সরকার একটা কাজ করালো, আলটিমেটলি সেটা গৃহীত হলো না, তারা আবার এটা এডিট করে নিজেদের মতো একটা দিয়ে দিল, এই বিষয়গুলো কি রকম? এইটা আমি ক্যাডারের কথা আমি ওইভাবে যাব না। আমরা হলো জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, রেভিনিউ হচ্ছে দেশের একেবারে মূল চালিকা শক্তি, অক্সিজেন যাকে বলে। আপনি ডেভেলপমেন্ট বলেন, এই যে সোশ্যাল সেফটি নেট বলে, এডুকেশন, হেলথ, সব জায়গায় আমাদের কেন এক্সপেন্ডিচার কম? কেন? বিকজ আমাদের রেভিনিউ কম, আদায় করতে পারি কম। এখন জাতীয় স্বার্থ বড়। এখন আমি কোন ক্যাডার, ফরিদ সাহেব কোন ক্যাডার, এটা বড় বিষয় না। আমাদের মাথায় রাখতে হবে ওইটা, যে দেশটা তো আমাদের। ওই যে যেগুলো আমি ওই যে ক্ষুদ্র স্বার্থ দেখেই আমাদের সমস্যা। আমরা দেখব যে আমি তো এতদিন কাজ করলাম, আমি কোনোদিন এই আমার কোন ক্যাডার কি এগুলো নিয়ে, আমি আজকে বললাম আপনাকে এই কারণেই যে আমরা যেমন আমাদের মোদি সাহেব অর্ডিনারি অ্যাকাউন্টস ক্যাডার আর কি। তো কথা হলো যে
বিভিন্ন ক্যাডার থেকে আসতে পারে, কিন্তু যখন আমরা এনবিআর কাজ করছি তখন তো আমরা দেশের সাথে এনবিআর যে স্বার্থ, কিভাবে ট্যাক্স জিডিপি বাড়ানো যায়, ব্যবসায়ীদের কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়বে, কারণ ব্যবসা বাণিজ্য দেশের সমৃদ্ধি না হলে তো আর ট্যাক্স আদায় হবে না। জি, তো সেই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটু বলবেন যে ধরেন এই যে আমরা এনবিআর বিলুপ্ত করে আমরা দুইটা উইং করলাম, নীতি এবং বাস্তবায়ন, তাতেই কি আমাদের ট্যাক্স জিডিপি বেড়ে যাবে? না, এই যে আমি আপনাকে বললাম টোটাল রিফর্মের ম্যাক্সিমাম 10% এটা দিয়ে হচ্ছে। কাজে টোটাল রিফর্ম চালাবো তো ট্যাক্স জিডিপি বাড়বে না। আপনি যদি ট্যাক্স জিডিপি বাড়াইতে হয়, বাংলাদেশে সে পটেনশিয়ালিটিজ আছে। জি, বাংলাদেশ ইকোনমিতে ট্যাক্স জিডিপি এখন যেটা 8-এর কাছাকাছি আছে, এটাকে 15 আগামী 5-7 বছরে নেওয়া সম্ভব। আমি মনে করি সম্ভব। শুধুমাত্র আপনাকে রিফর্মগুলি করতে হবে, এবং রিফর্মগুলি কিন্তু আন্ডার স্ট্রং লিডার উইথ ওনারশিপ, কমিটমেন্ট দিয়ে। এটা রাজনৈতিক কমিটমেন্ট থাকবে, আর যিনি নেতৃত্ব দিবেন, যেটা আমরা সচিব নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেই সচিবকে ওই নলেজ থাকতে হবে, কমিটমেন্ট থাকবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, এখানে রাজস্ব নীতি বিভাগে যে কার্যাবলী দিয়েছে, লুক এট দি কার্যাবলী দেখেন। এই কার্যাবলী এখানে কাকে নিয়োগ করবে? সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবেন। তাই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কীভাবে অ্যাসেস করতে হবে? যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর আলোকে খেয়াল করে দেখেন। এই কার্যাবলী যে কে দিবে? জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনি এখানে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই সক্ষমতা নেই এই কার্যাবলীর গুরুত্ব বুঝে যোগ্য লোক সিলেক্ট করা। কারণ কিন্তু এখানে যে কার্যাবলীর কথা বলা হয়েছে, জাস্ট এক লাইনে বলি, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব যোগানের লক্ষ্যে সম্প্রসারণমূলক কর ভিত্তি, আমরা ট্যাক্স বেস বাড়াবার কথা সব জায়গাতে করি, এটা হচ্ছে সম্প্রসারণ কার্যভিত্তি। তারপরে যৌক্তিক করার, আমাদের ট্যাক্স সিস্টেম যৌক্তিক না, অনেক ক্ষেত্রে অযৌক্তিক আছে। আমরা উৎস কর আদায় করি এখন ম্যাক্সিমাম 70-80% ইনকাম ট্যাক্সে, ব্যাটে 40% উৎস কর আদায় করি। আমরা ডোমেস্টিক ট্যাক্স ইম্পোর্ট পয়েন্ট আদায় করি। আমাদের অসংখ্য ডিস্টর্শন ট্যাক্স সিস্টেম, আন্তর্জাতিক মানে এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, যার জন্য দেশি বিদেশি বিনিয়োগ আসে না, ভিয়েতনামে যায় বাংলাদেশে আসে না। আমরা মেলা করতেছি, রোড শো করতেছি, আলটিমেটলি রেসপন্স পাচ্ছে না। কাজে ওটা যদি করতে হয় তাহলে আপনাকে এগুলি চেঞ্জ করতে হবে। তারপরে কর অব্যাহতি, এই কথাটা বুঝে যিনি আপনি যদি বাইরে থেকে একজনকে দিয়ে দেন, তিনি এগুলি কিছু বুঝবেন, ইম্পসিবল, তার পক্ষে সম্ভব না। গত 40 বছর এটা কেউ বুঝে নাই। কাজে আপনাকে এই লিডার সিলেক্ট করার সময়, যেটা স্যার বললো, লিডার 2 ডিভিশনে সিলেক্ট করার সময় এটি সরকারকে অত্যন্ত সচেতন হবে। সেই জন্য আমরা বলেছিলাম এই যেখানে লিডার নিয়োগের কথা বলেছে, এখানকার ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত কেয়ারফুলি আর্টিকুলেশন করা উচিত ছিল। জি, আপনার জন্য আমার একটা প্রশ্ন। আপনি এর আগেই বলেছেন যে আইএমএফের এই কয়েকটা টাকা পাওয়ার জন্য যদি এটা করা হয়, আলটিমেটলি তো তাই মনে হচ্ছে যে সরকারের এখন এই আইএমএফের লোন পাওয়াটা খুব জরুরি ছিল। আমরা দেখলাম যে বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিবে না, এটা 2 সপ্তাহ আগেও গভর্নর মহোদয় বলেছেন, অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে এটা দিলে আমাদের সর্বনাশ হয়ে যাবে বাজারের উপর ছাড়লে। 2 সপ্তাহের মধ্যে এমন কোনো কিছু যোগ হয়েছে বলে আমার জানা নেই যে এটা মানে এখন ছাড়ার উপযুক্ত সময় বলা হচ্ছে। তো আইএমএফের যে কন্ডিশন দুইটা ছিল, যে দুইটা, একটা আপনারা করে দিয়েছেন সেপারেশন, পদ বাতলাই দিয়েছেন, আর বিনিময় হার কেন হয়েছে জানি না, এটা যোগসূত্র আছে কিনা। না, এটা দুর্ভাগ্য দেশের। কারণ আমি আপনাকে বলি, এই সেপারেশনটা কিন্তু 2007-8 হয়েছিল। ওই সময় কিন্তু অর্ডার জারি করা হয়েছে, ওই অর্ডারটা এখনও আছে, ভ্যালিডই আছে, কোনো বাতিল করা হয়নি। তার মানে এনবিআর সেপারেশন কিন্তু 2007-8 করা হয়েছে। জি, মজিদ সাহেব তখন চেয়ারম্যান ছিল, সেটা বাতিল করা হয়নি। সেটাও কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে। দুর্ভাগ্য, আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টগুলি এই মাথাও ঘামায় নেই। এটা জাতির জন্য অবশ্যই দুর্ভাগ্য আই পারছে। কারণ সবচেয়ে একটা দেশের ইকোনমিক গভর্নেন্স হচ্ছে রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর ইকোনমিক গভর্নেন্স এনশিওর করার ক্ষেত্রে একটা দেশের রাজস্ব বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। কারণ 3টা ট্যাক্স সিস্টেমে আপনি ট্রানজ্যাকশন, মানি লন্ডারিং বন্ধ করতে চান, আপনাকে ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। আপনি রেভিনিউ বাড়াইতে চান, আপনাকে ওখানে যেতে হবে। বৈষম্য কমাইতে চান, যে বৈষম্য নিয়ে আন্দোলন, রাজস্ব বিভাগের কোনো বিকল্প নাই। এটি কোনো ওই প্রশাসন অন্য কেউ করতে পারবে না। আপনি যেখানে আপনি বিনিয়োগের পরিবেশ বানাইতে চান,
আপনার ট্যাক্স সিস্টেমের কোনো বিকল্প নেই পলিসি ট্যাক্স সিস্টেমের। কাজে আপনি রাজস্ব বিভাগ দেশের সার্বিক অর্থনীতি কিছু না, সামাজিক হতে শুরু করি সাংবিধানিক সব কিছু ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কাজে সরকারের সবচেয়ে গুরুত্ব এখানেই দেওয়া দরকার। কিন্তু গত দুর্ভাগ্য বিগত বছরগুলিতে, গত 54 বছরে কেউ এটার কোনো গুরুত্ব দেয় না। যা কিছু এখানে পরিবর্তন হয়েছে ডেভেলপমেন্ট পার্টনারদের ওই বিভিন্ন কন্ডিশনালিটি হিসাবে আসছে, পিসমিল রিফর্ম আছে, কিন্তু কোনো হোলিস্টিক রিফর্ম আজ পর্যন্ত কেউ করে নাই। এবং আমরা আশা করেছিলাম এই রিফর্মটাই এই যে সেপারেশনে, এটা টোটাল হোলিস্টিক রিফর্মের অংশ হিসাবে গভর্নমেন্ট চিন্তা করে সেভাবে করবে। আমার কাছে মনে হচ্ছে সেইভাবে করে নাই। ডক্টর নাসিরউদ্দিন, এই এখন তো কর্মকর্তারা কলম বিরতির, আজকে 3য় দিনের মতো কলম বিরতি চলছে, তারা আবার কর্মসূচি ঘোষণা দিবে কিন্তু একটা স্থবিরতা তো তৈরি হলো। এখন ওয়ে ফরওয়ার্ড কি? ওয়ে ফরওয়ার্ড হচ্ছে আমি মানে মনে করি যে আসলে আমরা যে অন্তর্বর্তীকালীন যে আমরা রিপোর্ট দিয়েছি, এইটা তো সরকারই তো আমাদেরকে নিয়োগ দিয়েছে না, কমিটি করে। অতএব এবং আমরা 5 জন ঐক্যমত এবং বেসড অন স্টেক হোল্ডার, এটা আমাদের নিজস্বই না, এই স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে এখানে বিভিন্ন জন স্টেক হোল্ডার্স আছে। তো এফবিসি সেই থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, আমরা দিয়েছি। সেখানে আমরা আমাদের রিপোর্টটা যদি সরকার পুরোপুরি কিছুটা আংশিকভাবে করেছে, এটা তো আমরা আশা করি নাই। এটা হচ্ছে এখন সরকার কি করবে না করতে সরকারের ব্যাপার। তা আমার দেশের স্বার্থে ওই আমার সাজেশন থাকবে যে আসলে আমরা যেভাবে বলেছি সেইভাবে মানে সরকার যদি এখন একটা অর্ডিন্যান্স হয়েছে, এটাকে পরিবর্তন করা বা এটাকে অ্যামেন্ডমেন্ট করা তো কোনো সরকারের ব্যাপার নয়। তো এখানে ফোকাসটা যদি হয় যে হ্যাঁ, যারা কেরিয়ার সিভিল সার্ভেন্ট, এখানে যারা কাস্টমস, ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের যারা কর্মকর্তা, তাদের মধ্যে তো অত্যন্ত মেধাবী, তারা কিন্তু অনেক কম্পিটিটিভ এবং উপরের দিকে তারা অবস্থান করে। এদের মধ্য থেকে বাছাই করে বেস্ট যারা ক্রাইটেরিয়া সার্টেন করে তাদেরকে লিডারশিপ দিয়ে দেয়। তবে কারণ ওই যে ফরিদ বারবার যেটা বলছিলেন যে দিস ইজ নট দি এন্ড অফ দি স্টোরি, এখানে তো শুরু। এই যে এন্ড টু এন্ড অটোমেশন, হলিস্টিক অ্যাপ্রোচে অটোমেশন করতে হবে, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং করতে হবে, কত কাজ করতে হবে না। এই যে আমরা অন্য এই 3টা আইনে যে কত পরিবর্তন করতে হচ্ছে, ওই যে মিনিমাম ট্যাক্স একটা করে রেখেছে না, ইনকাম ট্যাক্সে কি জটিল, তারপর উইথহোল্ডিং ট্যাক্স এত 64 সেকশন ইনকাম ট্যাক্সে আছে, অথচ কিছু জায়গায় আছে কোনো ট্যাক্সই আসে না, ওখানে দিয়ে রাখছে। তো এইগুলো অনেক জিনিস জঞ্জাল হয়ে আছে। এই যে 2023 সালের আইন ভিএটির দিকে আপনি তাকিয়ে দেখেন, ফরিদ তো এক্সপার্ট, যে আমরা 2012 সালের যে আইন, ওটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমার ওই সময় কিন্তু ব্যারিস্টার জাহাঙ্গীর আমরা করলাম, কিন্তু এফবিসিসিআইর সাথে সবাই সম্পৃক্ত রেখে সবাই এগ্রিড হলাম যে একটা সিঙ্গেল রেট, হয়তো 15%-এর জায়গায় কিছু কমানো যেহেতু সেটাই আছে, কিন্তু 7-8টা রেট, আবার স্পেসিফিক রেট, এত রেট হলে তো তখন তো এটা আদায় ঠিকভাবে হবে না। তো যে কারণে আমরা ওগুলোকে কনসলিডেট করার কথা বলছি। আমরা এখন উই আর কামিং আপ উইথ রিকমেন্ডেশন, কিন্তু এইগুলো করবে কে? এই যে পলিসি যে আমরা রিফর্ম বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এনবিআর দি ওয়ে ইট ইজ বিং ডান, ইট হ্যাজ টু বি রিস্ট্রাকচার্ড বাই সাইজ। যেমন এলটিউ আছে, এটা সাকসেসফুল। ভিএটি তো 60% আদায় করে এলটিউ ভিএটি, ইনকাম ট্যাক্সও 25-30%, খুব গুড মডেল। হ্যাঁ, এখন এটা আছে, তো ওয়াই নট এমটিইউ, মিডিয়াম বা এসটিইউ। হ্যাঁ, তারপরে আমাদের এই ফাংশন যে আছে, বিভিন্ন ফাংশনে অডিট কেউ করবে, কেউ বিভিন্ন ধরনের কাজ করবে, সেগুলোকে কিন্তু আমরা মাথায় রেখে বিভিন্ন বেস্ট প্র্যাকটিসগুলো তাকালেই হবে। এখন এগুলো তাকাবে কে? ওই ধরনের যোগ্য লিডারশিপ লাগবে, ওই জন্য ব্যাকগ্রাউন্ড লাগবে। ওই জন্য আমরা যেটা বলি এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, এটা ওই 2 ক্যাডারের দ্বারা সরকারি বাছাই করবে, এই ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রেখে, এর বাইরে গিয়ে হবে না। আমরা মনে করি যে এই একেবারে আমরা দৃঢ় বিশ্বাস করি এই 2টো ক্যাডার যেহেতু আছে, এই ক্যাডার মধ্যে থেকে সরকার যাকে মনে করি ইয়াংগেস্ট হোক আর যে হোক, তাকে এটা দেখবে, তারাই হবে। এবং বেশ সার্টেন মন্ত্রী মহোদয়, এখন অ্যাডভাইজার, পরে মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী, উনি সুপারভাইজ করবেন। তো সেখানে তো কোনো অসুবিধা দরকার হলে, এখানে আমরা বলেছি যে নীতিতে একটা বলেছি
একটা কনসালটেটিভ কমিটি, একটা স্থায়ী পরামর্শ কমিটি, ব্যবসায়ীদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে, অর্থনীতিবিদদের নিয়ে, বিভিন্ন সিভিল সোসাইটি নিয়ে করার জন্য, মিডিয়ার আপনাদেরই নিয়ে করার জন্য তারাই পরামর্শ দেবে এবং সেই আলোকে নীতি প্রণীত হবে। হ্যাঁ, ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। তো আমাদের যদি কাগজটি আমরা সরকারকে দিয়েছি, এইটার আলোকে যদি সরকার এইটা পরিবর্তন করে, যেটা অ্যামেন্ডমেন্ট করে, আমার মনে হয় এটা সবার জন্য ভালো। কারণ আমাদের তো ফরিদ যেটা বললেন 10%, আমার মনে হয় তারও বোধহয় কম, আমাদের তো অনেক কাজ রয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা কমিটি উই আর রেডি টু হেল্প। আমরা তো অভিজ্ঞতা আছে, আমি নিজে অনেক গবেষণা করি, সব মিলে আমরা এই সরকারকে আমরা হেল্প করার জন্য আমরা অলওয়েজ রেডি। থ্যাংক ইউ। জনাব ফরিদউদ্দিন, আপনার মানে সরকারের জন্য যদি কোনো পরামর্শ আপনি দিতে চান, আমি একটু কিউ দেই আপনাকে। মানে আমাদের তো সামনে বাজেট, এই গত 3 দিন ধরে কোনো কাজ হচ্ছে না। আজকে ব্যবসায়ীদের একটা প্রোগ্রাম ছিল, বিজিএমই এর প্রেস ব্রিফিং ছিল, তারাও কনসার্ন প্রকাশ করলো যে লাস্ট 3 days নাথিং ইজ মুভিং, হোয়াট নেক্সট? আমি বলি সেটা হচ্ছে যে এনবিআর রিফর্ম ইনএভিটেবল, অনিবার্য হয়ে দাঁড়াইছে, এবং সেই রিফর্মটা হলিস্টিক। একবার ব্যাপক রিফর্ম ছাড়া আপনি বিনিয়োগের পরিবেশ ভালো করতে পারবেন না, রেভিনিউ বাড়াতে পারবেন না। ইকোনমিক গভর্নেন্স, যে মানি লন্ডারিং একটা অভিযোগ, করাপশন একটা অভিযোগ, মানুষের হয়রানি একটা অভিযোগ, এগুলি থেকে আপনি বেরোতে পারবেন না। ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। তো ডিজিটালাইজেশন ইটসেলফ তো হলে হবে না, আপনাকে সিস্টেম, পলিসি, আপনাকে ওই এসওপি যেটা করে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, তারপরে আপনাকে অর্গানাইজেশন, যেটা ওই যে ফাংশনাল, যেটা স্যার বলে যে ফাংশনাল টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেগমেন্টেড, লার্জ, মিডিয়াম অথবা ওই যে স্মল, হ্যাঁ, এইরকম বিভিন্ন অনেক সংস্কার করতে হবে, অনেক ব্যাপক। সেটা আগামী 3 বছরের মধ্যে, 3-4 বছরের মধ্যে করতে হবে, আন্ডার স্ট্রং লিডারের মধ্যে, নলেজেবল লিডারের মধ্যে, নলেজ বেসড লিডারের মধ্যে করতে হবে, এবং ট্যাক্স বেস বাড়াইতে হবে। বাংলাদেশে 4 কোটি লোক ট্যাক্সের নেটে আসার কথা, ইনকাম ট্যাক্সে, সেখানে কত রিটার্ন দেয় মাত্র 50 লাখের মতো। তার মধ্যে সরকারি কর্মচারী, কর্পোরেট কোম্পানির লোকই হয়েছে 25-30 লাখ। এটা জাতির জন্য না, এটা কিন্তু পলিটিক্যাল অথরিটিকে এটা ভাবতে হবে, শুধু চিন্তা করলে হবে না, এবং যারা এগুলি করে তাদের ভাবতে হবে। গতানুগতিক পদ্ধতিতে চলবে না। এবং ব্যাপক রিফর্ম করতে গেলে আমি একটি কথা বলি, সেখানে এই যে 2টা ডিভিশন করছে, এই 2টা ডিভিশন কিন্তু কমপ্লিমেন্টারি। এখানে কিন্তু কার্যাবলীর মধ্যে বলা আছে, এটা পড়া উচিত। যারা করছে তাদের এটা পড়ে কিন্তু এটা এই আইনটা খসড়াটা করা উচিত ছিল, কিন্তু করা হয়নি বলে আমার কাছে মনে হচ্ছে। এবং যদি ভুল করে, মানে লিডার নিয়োগে যদি ভুল করে, আই টেল ইউ, এটা কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিট তো দিবে না, বরং আগে একীভূত এনবিআর থাকাতে যা কিছু পাইতো সেটাও পাওয়া যাবে, ডিজাস্টার। আর সেটা দেশে এক ধরনের অস্থিরতা, এবং এটা আলটিমেটলি সাফার করবে দেশের ব্যবসায়ী, বিনিয়োগ, এবং আলটিমেটলি দেশের গভর্নমেন্টের রেভিনিউ। সেটা গভর্নমেন্টকে বুঝতে হবে। আমরা শেষ করব। জনাব নাসিরউদ্দিন, একটা পয়েন্ট যদি আপনি বলেন, আপনাদের এই রিপোর্টটা পাবলিক, অন্য রিপোর্টগুলো পাবলিক করলো, এই রিপোর্টটা পাবলিক করলো না, আপনার কি মনে হয়? এটা পাবলিক আসলে অন্তর্বর্তীকালীন রিপোর্ট, আমরা তো এখনও কাজ করছি, আমাদের তো কাজ চলমান আছে, আমাদের কাজই আছে, তো এটা সরকারের ব্যাপার। সরকার এটা সরকার যদি পাবলিশ করতো, কিন্তু অন্তর্বর্তীকালীন হয়তো সেটা করেনি। তবে এটা সরকার ব্যাপকভাবে যদি করতো তাহলে একদিকটা ভালোই হতো এটা। কিন্তু আমার মনে হয় যে ওইটা চেয়ে বড় কথা হচ্ছে যে এই আমরা সরকার যাতে করে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে রিপোর্টটা আমরা দিয়েছি, ওই আলোকে যদি অ্যামেন্ডমেন্ট করে, তাহলেই আমার মনে হয় দেশের স্বার্থ। তার মানে এই অধ্যাদেশটা অ্যামেন্ডমেন্ট করার সুপারিশ আপনারাও করছেন? আমরা স্ট্রংলি করছি যে এটা ছাড়া। অনেক ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। জি জানাব। একটা কথা আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু এটাকে এই 2টা ডিভিশনের পজিশনটা কিন্তু এনবিআর এর লোকদের হাতে দিতে চাচ্ছি না। মানে আমরা এইভাবে বলতে চাচ্ছি, এনবিআর এর লোকদের যেহেতু টেকনিক্যাল নলেজটা আছে, এখানে টেকনিক্যাল এনভায়রনমেন্ট, সেই জন্য তাদের হাতে দিতে চাচ্ছি, কিন্তু তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে, এটা যে কোনো কাউকে পলিটিক্যাল অথবা কারোর সাথে কারো খাতির আছে বলে তাকে বসাই দেবে, এটা কিন্তু পরিস্থিতিকে হেল্প করবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনারা শুনছিলেন জনাব নাসির, যে সাবেক চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ এবং ফরিদউদ্দিন, দুজনের মতো আমারও বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরামর্শ বিবেচনায় নিয়ে অধ্যাদেশটি যদি প্রয়োজন হয় বৃহত্তর স্বার্থে সংবিধানের
মধ্য থেকে নিশ্চয়ই তারা সংশোধন করবে এবং যে চলমান যে স্থবিরতাটা এনবিআরে চলছে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এবং গত 3 দিন স্পেসিফিক কোনো কাজ হচ্ছে না, কলম বিরতি চলছে, কর্মবিরতি চলছে। জুনের প্রথম সপ্তাহে আমাদের 2025-26 অর্থ বছরের বাজেট প্লেস করার কথা রয়েছে। এই সময়ে যদি এরকম অচল অবস্থা নিরসন না হয় তাহলে সেটি আমাদের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির জন্য আসলেই খুব বিপর্যয় নিয়ে আসতে পারে। সেই দিকটি নিশ্চয়ই সরকার খেয়াল করবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবি টু দ্য পয়েন্ট।